একটি লেক যেখানে গেলে মানুষ আর কখনো ফিরে আসে না, একটি রহস্যময় স্থান যাকে ঘিরে বছরের পর বছর ধরে ছড়িয়ে আছে অসংখ্য মৃত্যু, নিখোঁজ হওয়া এবং ভয়ঙ্কর সব ঘটনা। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো আজকের এই গল্পটি সত্য ঘটনা এবং বাস্তব একটি লেককে কেন্দ্র করে নির্মিত। এই মুভিটির বিশেষত্ব হলো এর অনেক দৃশ্য বাস্তব লোকেশনে শ্যুট করা হয়েছে, আর এই বাস্তব পরিবেশের কারণেই কোরিয়ায় মুভিটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গল্পটি শুরু হয় সালমুকজি নামের একটি লেক থেকে। আমরা একটি দম্পতিকে দেখি যারা লেকের পাশে ক্যাম্পিং এবং মাছ ধরছিল। হঠাৎ তাদের রেডিও বন্ধ হয়ে যায়। তখন মেয়েটি বলে সে গিয়ে দেখছে। মেয়েটি চলে গেলে ছেলেটি মাছ ধরতে ব্যস্ত ছিল। হঠাৎ করেই মেয়েটি লেকের অন্ধকারের ভেতর থেকে অদ্ভুত পাথরের শব্দ শুনতে পায়। এমন সময় ছেলেটি দেখতে পায় তার প্রেমিকা লেকের দিকে হেঁটে যাচ্ছে এবং পানিতে নামছে। সে তাকে থামানোর জন্য দৌড়ে লেকে নেমে যায়, কিন্তু ঠিক তখনই পেছন থেকে ডেকে ওঠে তার প্রেমিকা এবং জিজ্ঞেস করে সে এত রাতে পানির ভেতরে কি করছে। ছেলেটি বুঝতে পারে তার প্রেমিকা তো আসলে লেকের বাইরে ছিল, তাহলে পানির ভেতরে যাকে দেখল সে কে। এমন সময় লক্ষ্য করে দেখে পানিতে কোনো কিছুই নেই, অর্থাৎ সে যাকে অনুসরণ করছিল সেটি মোটেও কোনো স্বাভাবিক কিছু ছিল না। এরপর ছেলেটি লেকের মধ্যে একটি মেয়ের আত্মা দেখতে পায়। সেই আত্মা তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। ছেলেটিকে বাঁচানোর জন্য মেয়েটিও তার পেছনে লেকে ঝাঁপ দেয়। এরপর তাদের সাথে কি পরিণতি হয়েছিল তা সহজেই অনুমান করা যায়। এরপর গল্প কয়েকদিন পরে এগিয়ে যায়। আমরা সোইন নামের এক তরুণীকে দেখি যে একটি কোম্পানির পরিচালক হিসেবে কাজ করে। সে ঘুমিয়েছিল। এমন সময় সে একটি কণ্ঠ শুনতে পায় যে বারবার লেক বলে ডাকছিল। তখন সে জেগে ওঠে এবং তার মুখে উদ্বেগের ছাপ দেখা যায়, যেন সে কোনো দুশ্চিন্তায় ভুগছে। আসলে সোইন এমন একটি কোম্পানিতে কাজ করে যারা গুগল ম্যাপের জন্য ছবি সংগ্রহ ও লোকেশনের ডেটা প্রস্তুত করে। যেসব জায়গার ছবি গুগল ম্যাপে নেই সেখানে গিয়ে তারা 360 ডিগ্রি ছবি তোলে, বিভিন্ন তথ্য পরিমাপ করে এবং সেগুলো আপলোডের জন্য প্রস্তুত করে। সবকিছু অত্যন্ত নিখুঁতভাবে করতে হয়, কেননা কোনো ভুলের সুযোগ নেই। সেদিন ছিল সাপ্তাহিক ছুটি, তাই বেশিরভাগ কর্মী আসেনি। কিন্তু হঠাৎ কোম্পানির পরিচালক একটি জরুরি মিটিং ডাকেন, কারণ তারা আগে ক্যাপ্টেন ইউ এবং তার দলকে সালমুকজি লেকের ছবি তুলতে পাঠিয়েছিল। কিন্তু তারা যে ছবিগুলো তুলেছিল সেগুলো ছিল অত্যন্ত অদ্ভুত ও ভয়ঙ্কর। সেই ছবিগুলোর মধ্যে এমন কিছু দেখা গিয়েছিল যা সবাইকে আতঙ্কিত করে তোলে। ফলে কোম্পানির সিইও এবং গুগলের পক্ষ থেকে প্রচণ্ড চাপ আসতে থাকে যে এমন ছবি কিভাবে আপলোড করা হলো। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো ছবিগুলো কারো অনুমোদন ছাড়াই আপলোড হয়ে গিয়েছিল। সাধারণত এ ধরনের প্রকল্পে প্রতিটি ছবি যাচাই বাছাই করার পরই প্রকাশ করা হয়, কিন্তু এই ছবিগুলো হঠাৎ করে আপলোড হয়ে যায়। পরে পরিচালক কোনোভাবে সেগুলো সরিয়ে ফেলেন। আরও আশ্চর্যের বিষয় হলো ছবিগুলো কোম্পানির নাম ব্যবহার করে আপলোড করা হয়েছিল, অথচ কোম্পানির কেউই তা অনুমোদন করেনি। তাই মামলা, জরিমানা বা নিষেধাজ্ঞা এড়ানোর জন্য তাদের দ্রুত এই এলাকার সম্পূর্ণ লোকেশন, জিপিএস তথ্য এবং অন্যান্য ডেটা আবার যাচাই করতে হবে। মিটিংয়ে সবাইকে সেই ছবিগুলো দেখানো হয়। সেখানে দেখা যায় সালমুকজি লেকের পানির মধ্যে এক ভয়ঙ্কর চেহারার মেয়ের আত্মা দাঁড়িয়ে আছে। গুগল এই ধরনের ছবি গুগল ম্যাপে রাখতে চায়নি, তাই তারা ছবিগুলো মুছে ফেলার নির্দেশ দেয়। পরিচালক আরও জানান ছবিগুলোতে কোনো ধরনের সম্পাদনা, ফটোশপ বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়নি, অর্থাৎ ছবিগুলো সম্পূর্ণ বাস্তব ছিল। ফলে প্রশ্ন ওঠে, আসলে ছবিগুলোতে যা দেখা গেছে সেটি কি? এখন তাদের নতুন কাজ হলো দলের কাউকে আবার সেই লেকে গিয়ে নতুন করে ছবি তুলতে হবে, যেন সেগুলো ভৌতিক ছবিগুলোর পরিবর্তে গুগল ম্যাপে আপলোড করা যায়। কারণ ওই এলাকার রাস্তা ও দিক নির্দেশনা সম্পর্কে এখনও সঠিক তথ্য গুগল ম্যাপে নেই। এখন পরিচালক তার টিমের কাউকে সালমুকজি লেকে গিয়ে নতুন ছবি তুলে আনতে বলেন, কিন্তু কেউই সেখানে যেতে রাজি ছিল না, কারণ সেদিন ছিল সপ্তাহের ছুটি। তখন সোইন নিজেই স্বেচ্ছায় সেখানে যাওয়ার দায়িত্ব নেয়। এতে পরিচালক বেশ অবাক হয়ে যান, কারণ সোইনের তো ছুটি পাওয়ার কথা ছিল, কিন্তু সে বলে তার কাছে দায়িত্ব আগে। তবে আসল কারণ ছিল অন্য। আসলে প্রথমে সেখানে যাওয়ার কথা ছিল সোইনেরই, কিন্তু সে তার সহকর্মী ক্যাপ্টেন ইউকে পাঠিয়েছিল। ক্যাপ্টেন ইউ সালমুকজি লেকের ছবি তুলতে গিয়েছিল, কিন্তু সেই দিনের পর থেকেই সে যেন নিখোঁজ হয়ে যায়। কোনো ফোন ধরছে না সে, এমনকি মেসেজেরও জবাব দিচ্ছিল না। এদিকে অফিসও ফিরে আসেনি, যদিও অন্যরা ভেবেছিল সে হয়তো অসুস্থ। এরপর অফিসের বাইরে সোয়েনের সঙ্গে তার সাবেক প্রেমিক কিটের সঙ্গে দেখা হয়। সে সোয়েনকে সালমুকজি লেকে যেতে নিষেধ করে, কারণ জায়গাটি খুবই বিপজ্জনক। কিন্তু সোয়েন তার কথা শোনে না। সে বলে এই চিন্তা তার অনেক আগেই করা উচিত ছিল। এরপর আমরা সোয়েনের সঙ্গে যাওয়া দলের সদস্যের সঙ্গে পরিচিত হই। দলে ছিল 2 নতুন সদস্য,
সেচং ও চংবিং, আর ক্যামেরাম্যান খুংচুন এবং তার বড় ভাই খুংতে। সবাই একটি ভ্যানে নিজেদের সরঞ্জাম গুছিয়ে সালমোকজি লেকের উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার পথে সেচং লেকটিকে ঘিরে প্রচলিত নানা ভৌতিক কাহিনী শোনাতে থাকে। সেই গল্পগুলোর মধ্যে ছিল কয়েকদিন আগে নিখোঁজ হওয়া সেই দম্পতির ঘটনাও, যাদের আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। গুজব ছিল তারা দুজনেই লেকে ডুবে মারা গেছে, আর তাদের মৃতদেহ এখনও পাওয়া যায়নি। সেচং আরও বলে, পানির আত্মাগুলো সাধারণ আত্মার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হয়। তারা মানুষকে প্রলুব্ধ করে নিজের পেছনে পানিতে নিয়ে যায় এবং পরে ডুবিয়ে মেরে ফেলে। একবার তাদের ফাঁদে পড়লে আর বাঁচার উপায় থাকে না। এই কথা শুনে খুনচুনে হেসে বলে, সে আগে নৌবাহিনীর বিশেষ উদ্ধার ইউনিটে কাজ করত, তাই ডুবে যাওয়ার ভয় তার নেই, আর সে নাকি আত্মার চেয়েও দ্রুত সাঁতার কাটতে পারে। এরপর সালমোকজি লেক সম্পর্কে আরও কিছু গুজব জানা যায়। সেচুমন জানায়, অনেক আগে এই জায়গাটি ছিল একটি প্রাচীন কবরস্থান। পরে সরকার কবরগুলোকে না সরিয়েই পুরো এলাকা পানিতে ডুবিয়ে দেয়। ফলে সেখানে সমাহিত মৃতদের আত্মারা এখনও সেই লেকে ঘুরে বেড়ায়। বলা হয়, অসংখ্য আত্মার মিলনেই যেন এই লেকের সৃষ্টি হয়েছে। এমনকি লেকটির নামের অর্থ হল জীবন ও মৃত্যুর মাঝের সেতু বা পরপারের স্থান। তবে খুনচুন এসব গল্প বিশ্বাস করত না। তার মতে সবই মন গড়া কাহিনী। কিন্তু সোইনের মুখের উদ্বেগ দেখে মনে হচ্ছিল সে যেন কিছু জানে, যেন এসব গল্পের সত্যতা সম্পর্কে তার ধারণা আছে। কিছুক্ষণ গাড়ি চালানোর পর তারা লেকের কাছে পৌঁছে যায়। পার্কিং করার সময় তারা হঠাৎ পাথর দিয়ে তৈরি একটি টাওয়ারে ধাক্কা দেয়। অদ্ভুত ব্যাপার হলো, মনে হচ্ছিল সেটি যেন আচমকা তাদের সামনে এসে হাজির হয়েছে। তাদের গাড়ির পেছনের দিক থেকে টাওয়ারটিতে ধাক্কা লাগে। দেখে মনে হচ্ছিল এটি কোনো পূজার স্থান বা বেদির মতো। টাওয়ারের ওপরে চালও রাখা ছিল। গাড়ি সামলাতেই কিছু পাথর নিচে পড়ে যায়। ঠিক তখনই সেখানে এক বৃদ্ধ এসে উপস্থিত হয়। তিনি সোইন ও তার দলকে বকাঝকা করতে থাকেন। বৃদ্ধ জানান, তিনিও একসময় এই লেকে পড়ে গিয়েছিলেন এবং প্রায় মরতে বসেছিল। কিন্তু তিনি যখন সোইনের দিকে তাকান তখন হঠাৎ চুপ হয়ে যান। আরও অদ্ভুত বিষয় ছিল, তিনি যেন আগেই জানতেন সোইন কাউকে খুঁজতে এখানে এসেছে। তিনি সোইনকে একটি পাথর দিয়ে বলেন সেটি টাওয়ারের ওপরে রাখতে। যদি পাথরটি নিচে না পড়ে তাহলে তার ইচ্ছা পূরণ হবে। এটি সাধারণত কোরিয়ান লোকবিশ্বাসের একটি প্রচলিত রীতি। সোইয়ান যখন পাথরটি টাওয়ারের ওপরে রাখে তখন হঠাৎ একটি কালো ভয়ঙ্কর হাত এসে তার হাত চেপে ধরে, কিন্তু মুহূর্তের মধ্যেই সেটি অদৃশ্য হয়ে যায়। অন্য কেউ এই দৃশ্যটি দেখতে পায়নি, তাই সোইয়ান ভাবে হয়তো সে ভুল দেখেছে। এরপর বৃদ্ধা বাকিদেরকেও টাওয়ারের ওপর পাথর রেখে ইচ্ছা প্রকাশ করতে বলেন। তার মতে এটি তাদের মঙ্গলের জন্যই হবে। একটি বিষয় পরিষ্কার ছিল, বৃদ্ধা সোয়ানকে দেখে ভীষণ বিস্মিত হয়েছিল, যেন তিনি অদ্ভুত কিছু দেখেছেন। এরপর সোয়ান সবাইকে সরঞ্জাম নামাতে বলে। তার একটি ভাসমান নৌকাও সঙ্গে এনেছিল। সোয়ান চেয়েছিল দ্রুত কাজ শেষ করে লেকের ছবি তুলে ফিরে যেতে, কিন্তু সে বুঝতে পারে দলের অন্য সদস্যদের উদ্দেশ্য ছিল একটু ভিন্ন। একটি বাক্স মাটিতে পড়ে গেলে তার ভেতর থেকে অনেক কেঁচো বেরিয়ে আসে। আসলে খুনতে সেখানে মাছ ধরার পরিকল্পনা করেছিল, তাই সে সঙ্গে করে টোপ হিসেবে কেঁচো এনেছিল। অন্যদিকে সেচং এবং চংবিনেরও আলাদা পরিকল্পনা ছিল। সেচং জানায় তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে সে আত্মা ও অদ্ভুত ঘটনা নিয়ে ভিডিও আপলোড করে। তাই তারা মূল কাজের চেয়ে রহস্যময় ঘটনাগুলো খুঁজতেই বেশি আগ্রহী ছিল। এতে সুয়ান খুব রেগে যায়। সে সবাইকে বলে আগে যে কাজের জন্য তারা এসেছে সেটি শেষ করতে হবে, পরে যে যার মতো ইচ্ছে যা খুশি করতে পারবে। এরপর সবাই জিপিএসের সাহায্যে সেই নির্দিষ্ট লোকেশনটি খুঁজে বের করার কাজ শুরু করে। তারা সেই নির্দিষ্ট জায়গাটি খুঁজছিল যেখানে গুগল ম্যাপের ছবিতে রহস্যময় আত্মাটি দেখা গিয়েছিল। কিন্তু সমস্যার বিষয় হলো, ছবিটির জিপিএস লোকেশন হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। শুধু তাই নয়, তাদের জিপিএস ডিভাইসও কাজ করা বন্ধ করে দেয়। মনে হচ্ছিল রাস্তা এবং পুরনো লোকেশনটাই যেন হঠাৎ করে মানচিত্র থেকে মুছে গেছে। ঠিক তখনই হঠাৎ করেই ক্যাপ্টেন ইউ সেখানে এসে হাজির হয়। সে সোয়ানের হাত থেকে জিপিএস ডিভাইসটি নিয়ে হন হন করে পানির ভেতরে চলে যায়। আশ্চর্যের বিষয়, এরপরই ডিভাইসটি আবার কাজ করতে শুরু করে। ক্যাপ্টেন ইউ জানান তার সঙ্গেও আগেরবার এমনই ঘটনা ঘটেছিল। ক্যাপ্টেন ইউকে সুস্থ ও অক্ষত দেখে সোয়ান খুব খুশি হয়, কিন্তু তার আচরণ ছিল অদ্ভুত। সোয়ান যখন জিজ্ঞেস করে সে এতদিন কোথায় ছিল, তখন সে শুধু রহস্যময় একটি হাসি দিয়ে বলে পরে সব বলবে। এদিকে চংবিং ও সেচং লেকের পাশে ছবি তুলছিল। তারা কিছু অস্বাভাবিক জিনিস দেখতে পায়। লেকের ধারে তারা কবর ফলকের মতো একটি পাথর খুঁজে পায়, আর পানিতে এমন একটি প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল যা সেখানে থাকা কারোর সঙ্গে মেলে না। এরপর ক্যাপ্টেন ইউ এবং সোয়েন সবাইকে দ্রুত কাজ শেষ করে সেখান থেকে চলে যেতে বলে। তারা খুন্তের পিঠে একটি 360 ডিগ্রি ক্যামেরা লাগিয়ে তাকে বনের দিকে পাঠায়।
যেন সে পথ এবং আশেপাশের এলাকা ম্যাপ করতে পারে। সোয়েন মনিটরে বসে ক্যামেরার প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করছিল। একসময় সে দেখতে পায় খুন্তে যে পথে যাচ্ছে সেখানে একটি কালো ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়ে আছে, কিন্তু মুহূর্তের মধ্যেই সেটি অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ পরে সোয়েন আবারও সেই ছায়া দেখতে পায় এবং ওয়াকিটকির মাধ্যমে খুন্তেকে ফিরে আসতে বলে, কিন্তু খুন্তে মনে করে হয়তো সোয়েন ভুল দেখেছে, তাই সে কথাবার্তা উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে থাকে। এরপর সে নিজেই সেই ছায়াটিকে দেখতে পায় যা লেকের ধারে খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে। তবুও সে মনে করে হয়তো তার চোখের ভুল, তাই সে বিষয়টি যাচাই করতে লেকের ধারে যায়। পানির দিকে তাকিয়ে সে ভয়ঙ্কর একটি ব্যাপার লক্ষ্য করে। সে নড়াচড়া করলেও পানিতে তার প্রতিচ্ছবি স্থির ছিল। তবুও সে নিজেকে বোঝানোর চেষ্টা করে হয়তো সে বিভ্রমে ভুগছে। এদিকে সোয়েন মনিটরে দেখে খুন্তের পেছন থেকে তারই মতো দেখতে আরেকটি অবয়ব ধীরে ধীরে এগিয়ে আসছে। সে সঙ্গে সঙ্গে খুন্তেকে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু খুন্তে বিরক্ত হয়ে ওয়াকিটকি বন্ধ করে দেয়। ঠিক তখনই হঠাৎ একটি মানুষের মাথার মতো বস্তু তার ওপরে এসে পড়ে। আতঙ্কে সে পিছলে লেকে পড়ে যায়। তার কোনো সাড়া না পেয়ে সোয়েন সেখানে ছুটে যায়। লেকের পানিতে সে বিশাল এক জট পাকানো চুলের স্তূপ দেখতে পায়, যেন কারো মাথা পানির ওপর ভাসছে। কৌতূহলবশত সে পানিতে নেমে সেটি পরীক্ষা করতে যায়, কিন্তু ঠিক তখনই কুংচুন তাকে থামিয়ে দেয়। খুন্তে ভয়ে কাঁপছিল। সে সবাইকে জানায় তার ওপর সত্যি একটি মানুষের মাথা এসে পড়েছিল। এদিকে খুনচুন সেই মাথার মতো জিনিসটি খুঁজে পায়। পরে জানা যায় চুলের গুচ্ছের ভেতরে আসলে একটি চাল ভর্তি বাটি ছিল। খুনচুন সেটি মাটিতে ছুঁড়ে মারতেই বাটিটি ভেঙে যায় এবং চাল চারদিকে ছড়িয়ে পড়ে। সম্ভবত এটি কোনো ধর্মীয় নিবেদন বা উৎসর্গের অংশ ছিল। কিন্তু খুন্তে দাবি করে তার ওপরে যে মাথাটি পড়েছিল সেটি একেবারেই আসল মানুষের মাথার মতো ছিল। পরে তারা তোলা ছবি ও ভিডিওগুলো ভালো করে পরীক্ষা করে দেখে আশেপাশের গাছগুলোতে বিভিন্ন জায়গায় চুলের গুচ্ছ ঝুলছে। তখন সেচং বলে, এগুলো একটি কালো জাদুর রিচুয়ালের চিহ্ন। অনেকের বিশ্বাস অনুযায়ী এই রিচুয়াল করা হয় লেকের আত্মাদের ডেকে আনার জন্য। এসব কথা শুনে সোইন খুব ভয় পেয়ে যায়। সে পরিচালককে ফোন করে বলে তারা অন্য কোনো দিন এসে কাজটি শেষ করবে, কিন্তু পরিচালক তাদের চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দেয়। ফলে বাধ্য হয়ে সোইনকে সেখানে থেকে কাজ চালিয়ে যেতে হয়। আরেকটি সমস্যা ছিল, খুন্তে যে 360 ডিগ্রি ক্যামেরাটি ব্যবহার করছিল সেটি লেকে পড়ে নষ্ট হয়ে গিয়েছিল। পরিচালক তাদের জন্য নতুন একটি ক্যামেরা পাঠিয়েছিলেন, কিন্তু সেটি পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে। অন্যদিকে খুন্তে ভয়ে সেখান থেকে চলে যেতে চাচ্ছিল, কারণ সে দৃঢ়ভাবে বিশ্বাস করছিল তার ওপরে এসে পড়েছিল একটি মেয়ের কাটা মাথা। এরপর ক্যাপ্টেন ইউ সবাইকে জানায় লেকে পড়ে যাওয়ার সময় খুন্তে সম্ভবত জিপিএস ডিভাইসটিও পানিতে ফেলে দিয়েছিল। এই ডিভাইস প্রতিটি ছবিকে তার সঠিক লোকেশনের সঙ্গে যুক্ত করে। এটি ছাড়া তাদের ছবি তোলার কোনো লাভই নেই। তাই ক্যাপ্টেন ইউ সিদ্ধান্ত নেয় খুন্তে এবং খুনচনকে আবার লেকে গিয়ে জিপিএস ডিভাইসটি খুঁজে বের করতে হবে। এর কিছুক্ষণ পর সোয়েনের সাবেক প্রেমিক কিটে ফোন করে জানায় সে নিজেই নতুন 360 ডিগ্রি ক্যামেরা নিয়ে তাদের কাছে আসছে। এ সময় সোয়েনও জানায় ক্যাপ্টেন ইউকে খুঁজে পাওয়া গেছে। এর কিছুক্ষণ পর সোয়েনকে লেকের ধারে একা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে পানির দিকে তাকিয়েছিল। হঠাৎ পেছন থেকে ক্যাপ্টেন ইউ এসে তাকে চমকে দেয়। সোয়েন আবারও জানতে চায় সে এতদিন কোথায় ছিল, কিন্তু ক্যাপ্টেন কোনো উত্তর দেয় না। বরং সে বলে সোয়েন যে পাথরটি টাওয়ারের ওপরে রেখেছিল তার ইচ্ছা নাকি পূরণ হয়ে গেছে। কথাটি শুনে সোয়েনের আরও অস্বস্তি হয়, কারণ বিষয়টি খুবই অদ্ভুত ছিল। এরপরে সোয়েন আর কিছু জিজ্ঞেস করতে পারে না, কারণ খুন্তে ও খুনচুন সেখানে এসে জানায় তারা এখনও জিপিএস ডিভাইসটি খুঁজে পায়নি। তখন ক্যাপ্টেনও খুন্তেকে সঙ্গে নিয়ে আবার ডিভাইসটি খুঁজতে বের হয়, কারণ ডিভাইসটি যদি দীর্ঘ সময় পানির নিচে থাকে তাহলে সেটি পুরোপুরি নষ্ট হয়ে যাবে, আর তখন নতুন ছবি তোলার কোনো অর্থই থাকবে না। এভাবেই রাত নেমে আসে। আমরা চংবিনকে দেখি যে সঙ্গে একটি বিশেষ ক্যামেরা এনেছিল। কথায় আছে এই ক্যামেরা নাকি আত্মা বা অদ্ভুত সত্তার উপস্থিতি শনাক্ত করতে পারে। কোনো আত্মা কাছাকাছি থাকলে ক্যামেরায় স্টিক ফিগারের মতো রেখা বা অবয়ব দেখা যায়, কিন্তু তখন পর্যন্ত ক্যামেরায় কোনো আত্মার উপস্থিতি ধরা পড়েনি। এদিকে সোয়েন ভীষণ উদ্বিগ্ন ছিল, কারণ ক্যাপ্টেন ইউ এবং খুন্তে হঠাৎ করেই নিখোঁজ হয়ে গিয়েছিল। সে বারবার ক্যাপ্টেন ইউকে ফোন করতে থাকে। কিছুক্ষণ পর সে ফোনের রিংটোন শুনতে পায় এবং সেই শব্দ অনুসরণ করতে করতে প্রায় লেকের ভেতরে ঢুকে যাচ্ছিল। ঠিক তখন তার পায়ে একটি মেমোরি কার্ডের উপরে পড়ে, যেটি ছিল ক্যাপ্টেন ইউয়ের। অন্য সদস্যরা ফিরে এসেছিল, কিন্তু ক্যাপ্টেন ইউয়ের কোনো খোঁজ ছিল না। মেমোরি কার্ডের ছবিগুলো পরীক্ষা করে তারা অবাক হয়ে যায়। ছবিগুলো যেন অন্য কোনো জগতের ছিল। একটি ছবিতে দেখা যায় শুরুতে দেখা সেই পাথরের টাওয়ারটি লেকের একেবারে মাঝখানে দাঁড়িয়ে আছে।
কিন্তু বাস্তবে টাওয়ারটি তো লেকের বাইরে ছিল। আরও ভালোভাবে ছবিগুলো দেখার পর সোয়েন বুঝতে পারে ক্যাপ্টেন ইউ যেন সেই পাথরের টাওয়ারটি ধ্বংস করার চেষ্টা করছিল। এরপর কিটে ফোন করে সোয়েনকে এক ভয়ঙ্কর খবর জানায়। ক্যাপ্টেন ইউ আসলে নিখোঁজ ছিল না, সে হাসপাতালে ভর্তি ছিল এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো গত রাতেই তার মৃত্যু হয়েছে। ঠিক তখনই ফোনের সিগন্যাল কেটে যায়। প্রথমে তো সোয়েন বিশ্বাসই করতে পারেনি, কিন্তু পরে যাচাই করে দেখে কিটের কথা সত্য। তখন সে বুঝতে পারে শুরু থেকে ক্যাপ্টেন ইউয়ের আচরণ অস্বাভাবিক ছিল, আর সেই ভৌতিক হাসি, রহস্যময় কথাবার্তা আর ইচ্ছাপূরণ হওয়ার কথা বলা সবকিছু যেন ইঙ্গিত দিচ্ছিল যে সে আর মানুষ ছিল না, বরং তাদের সঙ্গে ছিল তার আত্মা। এদিকে এই সবকিছু না জেনে খুনচুন ও অন্যরা লেকে পাথর ছুঁড়ে মজা করছিল, কিন্তু তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ পাথর পানিতে পড়ার পর যে ধরনের শব্দ হয় সেটি যেন থামছিলই না। মনে হচ্ছিল শব্দটি অনন্তকাল ধরে চলতেই থাকবে। হঠাৎ লেকের ধার থেকে কিছু একটা উড়ে এসে তাদের একমাত্র ক্যাম্পিং লাইটে আঘাত করে। সঙ্গে সঙ্গে চারপাশ অন্ধকার হয়ে যায়। তারা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দেখে জিনিসটি ছিল একটি মৃত কাক। এতেই সবাই ভয় পেয়ে যায়, কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটে কিছুক্ষণ পর। সেচংয়ের ব্যাগের ভেতর থেকে হঠাৎ শব্দ আসতে শুরু করে। সে জানায় শব্দটি আসছে তার তথাকথিত ঘোস্ট স্টুডিও থেকে, যেটি আগে কখনো এমন আচরণ করেনি। ভয়ে ভয়ে সে রেডিওটি বের করে। ওপাশ থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসে, তোমরা কয়জন আছো? খুনচুন মনে করে কেউ হয়তো মজা করছে। সে রেডিওটি নিয়ে চ্যালেঞ্জ করে যদি সত্যি সে কোনো আত্মা হয় তাহলে প্রমাণ দিতে। সে আরও বলে যদি সত্যি সে লেকে ডুবে মারা যায় তাহলে সে মৃত কাকও নিশ্চয়ই সেই ছুঁড়ে মেরেছে। কিন্তু কণ্ঠস্বরটি এসবের কোনো উত্তর দেয় না। সে শুধু একটা কথাই বারবার বলতে থাকে, তোমাদের কারণে আমার মৃত্যু হয়েছে। এই কথা শুনে সোয়েন ভীষণ ভয় পেয়ে যায়। সে রেডিও বন্ধ করে সবাইকে দুজন করে দলে ভাগ করে নিখোঁজ ক্যাপ্টেন ইউ এবং খুনতেকে খুঁজতে পাঠায়। সোয়েন ও খুনচুন একদিকে যায় আর চংবিন ও সেচং অন্যদিকে। এদিকে দেখা যায় ক্যাপ্টেন ইউ খুনতেকে লেকের মাঝখানে নিয়ে এসেছে, কিন্তু খুনতে বুঝতেই পারেনি সে এত দূর চলে এসেছে। এরপর হঠাৎ করে ক্যাপ্টেন ইউ অদৃশ্য হয়ে যায়। ভয়ে খুনতে টর্চ জ্বালিয়ে বের হওয়ার পথ খুঁজতে থাকে। এরই মধ্যে সে একটি ছায়া দেখতে পায় যা মুহূর্তেই মিলিয়ে যায়। এরপর সে টর্চের আলো লেকের পানিতে ফেলতেই তার গা শিউরে ওঠে। সে দেখে পুরো লেক জুড়ে অসংখ্য মৃতদেহর মাথা ভেসে আছে এবং সেগুলো ধীরে ধীরে তাকে ঘিরে ধরছে। ঠিক তখনই একটি মেয়ের আত্মা পানির ভেতর থেকে উঠে এসে তার উপর আক্রমণ করে। অন্যদিকে চংবিং ও সেচংয়ের বিশেষ ক্যামেরায় একটি আত্মা ধরা পড়ে। আত্মাটি দেখতে ঠিক ক্যাপ্টেন ইউয়ের মতো। সে ওই একই পাথরের টাওয়ারের ওপর পাথর রাখছিল, যেটি তারা লেকের পাশে দেখেছিল। এদিকে সোয়েন বুঝতেই পারেনি যে সেও ধীরে ধীরে চলে এসেছে লেকের ভিতরে। খুনচুনও সেখানে পৌঁছে যায়। চারপাশে খোঁজাখুঁজি করতে গিয়ে সে একটি গাছে ঝুলে থাকতে দেখে খুনতের মৃতদেহ। ভাইয়ের লাশ দেখে খুনচুন কান্নায় ভেঙে পড়ে। ঠিক সেই সময় একটি মেয়ের আত্মা চংবিন ও সেচংয়ের উপর আক্রমণ করে। তারা প্রাণভয়ে দৌড়ে সোয়েন ও খুনচুনের কাছে চলে আসে। খুনতের মৃতদেহ দেখার পর সবাই বুঝতে পারে পরিস্থিতি তাদের ধারণার চেয়েও অনেক বেশি ভয়াবহ। এদিকে কিটে নতুন 360 ডিগ্রি ক্যামেরা নিয়ে অবশেষে এলাকায় পৌঁছে যায়, কিন্তু সে পথ হারিয়ে ফেলে। পথ খুঁজতে গিয়ে সে একটি বাড়ির সামনে আসে, যার বাইরে একটি বেদির মতো কাঠামো ছিল। হঠাৎ করে বাড়ির দরজা খুলে যায় এবং কেউ একজন এক বৃদ্ধাকে ধাক্কা মেরে বাইরে ফেলে দেয়। কিটে দ্রুত গিয়ে তাকে সাহায্য করে। বৃদ্ধাকে দেখে বোঝা যায় তিনিই সে মহিলা যাকে শুরুতে দেখা গিয়েছিল এবং যিনি সোয়েনকে দেখে বিস্মিত হয়েছিলেন। কিন্তু বৃদ্ধাকে সাহায্য করতে গিয়ে কিটে একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়ালই করেনি, যে হাতটি বৃদ্ধাকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল তার আঙুলগুলো ছিল সম্পূর্ণ কালো। সেটি কোনো স্বাভাবিক মানুষের হাত ছিল না। বৃদ্ধা কিটকে জানায় বাড়ির ভেতরে থাকা মেয়েটি তার নিজের মেয়ে। একদিন সে সালমুকজি লেকের পাড়ে গিয়েছিল, তবে কোনোভাবে বেঁচে ফিরেছে সে। কিন্তু সেই ঘটনার পর থেকে তার স্বভাব সম্পূর্ণ বদলে গেছে। সে অস্বাভাবিক রাগী হয়ে উঠেছে, এমনকি আর আগের মতো নেই। কিটে রাস্তার কথা জিজ্ঞেস করার আগেই বৃদ্ধা তাকে বলে দেন তিনি জানেন কিটে সালমুকজি লেকে যাচ্ছে, ঠিক যেমন তিনি আগে সোয়েনকে বলেছিলেন সে কাউকে খুঁজতে সেখানে এসেছে। এদিকে খুনচুন তার ভাই খুনতের মৃত্যুর কারণে গভীর শোকে ভেঙে পড়েছিল। তার বিশ্বাস ছিল এই সব কিছুর জন্য ক্যাপ্টেন ইউই দায়ী। সে প্রতিশোধ নিতে চেয়েছিল। তখন সোয়েন বাধ্য হয়ে সত্যিটা জানায়। সে বলে আসল ক্যাপ্টেন ইউ ইতিমধ্যেই মারা গেছে
এতক্ষণ যাকে তারা দেখছিল সে আসলে একটি আত্মা যে ক্যাপ্টেন ইউ এর রূপ ধারণ করে আমাদের কাছে এসেছিল। সেচং আরও বলে খুন্তের মৃত্যু হয়েছে কারণ সে লেকের ভেতরে পড়েছিল, আর এই লেকে একবার ঢুকে পড়লে কেউ আর বাঁচতে পারে না। ঠিক তখনই হঠাৎ ক্যাপ্টেন ইউ আবার উপস্থিত হয়। সে দুটি পাথর একসঙ্গে ঠুকে অদ্ভুত শব্দ করছিল, যেন ইচ্ছাকৃতভাবেই তাদের উস্কে দিচ্ছে। ক্যাপ্টেনকে দেখে খুনচুনের রাগ চরমে পৌঁছে যায়। সে তাকে হত্যা করার উদ্দেশ্যে তার পেছনে দৌড়াতে শুরু করে। সবাই তাকে থামানোর চেষ্টা করলেও সে কারোর কথা শোনেনি। আত্মাটি ধীরে ধীরে তাকে লেকের দিকে নিয়ে যায়। খুনচুন লেকের ভেতর ঢুকে পড়ে এবং মনে করে সে অবশেষে ক্যাপ্টেনকে ধরে ফেলেছে, কিন্তু যাকে সে ধরেছিল সেটি ছিল এক ভয়ঙ্কর পচা গলা মৃতদেহ। এরপর সে আত্মা খুনচুনকে পানির নিচে টেনে নিয়ে যায় এবং ডুবিয়ে মেরে ফেলে। এই দৃশ্য দেখে সোইন, চংবিন ও সেচং আপংকে গাড়িতে উঠে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তারা লক্ষ্য করে পাথরের টাওয়ারটি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। তারা জিপিএস চালু করে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু বিষয়টি ছিল অদ্ভুত। এতক্ষণ যেখানে জিপিএস কাজ করছিল না সেখানে এখন কাজ করছে। তবুও তারা বুঝতে পারে আত্মারা সহজে তাদের বের হতে দেবে না। যা ভেবেছিল তাই হয়। তারা বারবার একই জায়গায় ফিরে আসছিল, ফলে তারা জিপিএস এর নির্দেশনা উপেক্ষা করে এলোমেলোভাবে বিভিন্ন রাস্তায় যেতে শুরু করে। হঠাৎ তাদের গাড়ির সামনে কিটে এসে পড়ে এবং জানালায় আঘাত করতে থাকে। প্রথমে তারা ভেবেছিল এটাও হয়তো কোনো আত্মা, কিন্তু পরে বুঝতে পারে সত্যি কিটে এসেছে। তখন তাদের হুঁশ ফেরে। প্রত্যেকেই উপলব্ধি করে তারা আসলে গাড়ি নিয়ে সরাসরি লেকের ভেতরে ঢুকে যাচ্ছিল। আর কিটের গাড়িটিও তাদের আগে লেকে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল, যদিও সে কোনোভাবে বেঁচে যায়। কিটি তখন বৃদ্ধার কাছ থেকে শোনা সেই গুরুত্বপূর্ণ কথা তাদের জানায়। বৃদ্ধার মতে যে ওই সালমুকজি লেকে পড়ে যায় সে জীবিত অবস্থায় আর ফিরে আসতে পারে না। তবে তার মেয়ে একমাত্র ব্যতিক্রম, যে কোনোভাবে বেঁচে ফিরেছিল। কিটি যখন জিজ্ঞাসা করেছিল কিভাবে সে বেঁচেছিল, তখন বৃদ্ধা তাকে একটি পাথর দিয়ে বলেছিল টাওয়ারের ওপরে রেখে একটি ইচ্ছা প্রকাশ করতে। কিট আরও বলে সেই পাথর নাকি শুধুমাত্র মৃতদের ফিরিয়ে আনা বা মৃতদের দেখার সঙ্গে সম্পর্কিত ইচ্ছাই পূরণ করতে পারে। এরপর সবাই নিজেদের ইচ্ছার কথা বলতে শুরু করে। চংবিন বলে সে ধনী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু সেটি পূরণ হয়নি। সেচং জানায় সে কোনো ইচ্ছাই করেনি, তবে তার মুখ থেকে বোঝা যাচ্ছিল সে কিছু একটাতে ভয় পাচ্ছে। সোয়েন তাকে একটি তত্ত্ব তুলে ধরে। তার ধারণা ক্যাপ্টেন ইউ হয়তো লেক থেকে বের হতে পেরেছিল কারণ তার ইচ্ছা পূরণ হয়েছিল, আর এ কারণেই সে পাথরের টাওয়ারটি ভেঙে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু এখন টাওয়ারটি কোথায় আছে তা কেউ জানে না। সোয়েনের ধারণা ছিল ক্যাপ্টেনের তোলা ছবির মতোই হয়তো টাওয়ারটি এখন লেকের মাঝখানে চলে গেছে। তবে তার মনে সন্দেহ ছিল এটিও হয়তো সে আত্মাদের ফাঁদ, যেন তারা লেকে নেমে মারা যায়। এদিকে পরিস্থিতি খুব উত্তপ্ত হয়ে উঠেছিল, তাই পরিবেশ একটু শান্ত করার জন্য কিটে ও সোয়েন গাড়ি থেকে কিছু পানীয় আনতে চলে যায়। এই সময় চংবিন সেচংকে তার প্রকৃত ইচ্ছার কথা জিজ্ঞেস করে। ভয় ভয়ে কণ্ঠে সেচং স্বীকার করে সে এখানে আসার সময় ইচ্ছা করেছিল যে জীবনে অন্তত একবার সত্যিকারের আত্মা দেখতে চায়। এই কথা শুনে চংবিন আরও ভয় পেয়ে যায়। সে বলে যদি সেই ইচ্ছা সত্যি হয়ে থাকে তাহলে তাদের মধ্যে কেউ একজন হয়তো আত্মা, অথবা হয়তো কোনো আত্মা তার ভেতরে ভর করেছে। তাদের প্রথম সন্দেহ হয় সোয়েনের ওপর, কেননা শুরু থেকে সোয়েন অনেক কিছুই জানত এবং নানা সময় তাদের সতর্ক করেছিল। তারা ভাবতে থাকে হয়তো সোয়েন তাদের এখানে এনেছে, অথবা সে নিজেই কোনো আত্মার প্রভাবে রয়েছে। এদিকে সেচং আরেকটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে। রাত তখন প্রায় 1:30, কিন্তু সময় যেন আর এগোচ্ছিলই না। ঘড়ির কাঁটা একই জায়গায় আটকে ছিল। ভয়ে তারা দুজন গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সোয়েন ও কিটে তাদের থামানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। কিছু দূর যাওয়ার পর হঠাৎ তাদের গাড়ির উইন্ডো সিটে পানি পড়তে শুরু করে। তারপর আচমকা একটি কাটা মাথা গিয়ে উইন্ডো সিটে আঘাত করে। তারা আতঙ্কে গাড়ি আরও দ্রুত চালিয়ে অবশ্যই একটি মহাসড়কে পৌঁছে যায়। সেখানে তারা দুজনই পুলিশকে দেখে তাদের কাছে সাহায্য চায়। একজন অফিসার চংবিনকে বলে তার গাড়ি চালু করতে সাহায্য করতে হবে। অন্য অফিসার সেচংয়ের সঙ্গে থেকে ঘটনার বিবরণ নিতে শুরু করে। কিন্তু অফিসারটি যে প্রশ্নগুলো করছিল সেগুলো হুবহু সেই একই প্রশ্ন ছিল যা তারা আগে ঘোস্ট রেডিওতে শুনেছিল। কণ্ঠটিও ঠিক একদম একই। এই সময় সেচং অফিসারের দিকে ভালো করে তাকায়। তার চোখ দুটি জ্বলজ্বল করছিল লাল রঙে। তখন সে বুঝতে পারে এটি কোনো মানুষ নয়, এটি একটি আত্মা। আর ঠিক এটাই ছিল তার করা ইচ্ছা, জীবনে একবার সত্যিকারের আত্মা দেখার। ওদিকে চংবিন যখন পুলিশ অফিসারের গাড়ি চালু করার চেষ্টা করছিল
তখন হঠাৎ সে দেখতে পায় সে আসলে দাঁড়িয়ে আছে লেকের মাঝখানে, আর তার পাশে কোনো পুলিশ অফিসার নেই। সেখানে ছিল সেই অশুভ আত্মা। মুহূর্তের মধ্যে আত্মাটি তাকে মেরে ফেলে। এদিকে কিটি ও সোয়েন খুন্তের মৃতদেহের কাছে সেচংয়ের আইপ্যাড খুঁজে পায়। সেখানে ক্যাপ্টেন ইউয়ের মেমোরি কার্ড ছিল। ছবিগুলো দেখে তারা জানতে পারে পাথরের টাওয়ারটি লেকের অন্য পাশে রয়েছে। ঠিক তখনই ওয়াকিটকিতে সেচংয়ের আতঙ্কিত চিৎকার শোনা যায়। সোয়েন ও কিটে দ্রুত তার দিকে ছুটে যায়। তারা দেখে সেচং ভয়ে কাঁপতে কাঁপতে একটি গাড়ির নিচে লুকিয়ে আছে। সোয়েন তাকে বের করে আনতে গাড়ির নিচে ঢোকে, কিন্তু তখনই এক ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়। গাড়ির ড্রাইভারের আসনে বসে আছে চংবিন। তবে সে আর স্বাভাবিক মানুষ ছিল না, মনে হচ্ছিল কোনো আত্মা যেন তাকে ভর করেছে। হঠাৎ করে গাড়িটি চলতে শুরু করে। কিটে দ্রুত সোয়েনকে টেনে বের করে আনতে সক্ষম হয়, কিন্তু সেচং গাড়ির নিচে চাপা পড়ে মারা যায়। এরপর চংবিন গাড়ি থেকে বেরিয়ে আসে। সে অস্বাভাবিকভাবে নিজের ঘাড় ঘুরিয়ে একটি ভয়ঙ্কর হাসি দেয়। এরপর সেও মারা যায়। এখন তাদের সামনে একটাই পথ খোলা ছিল, যে করেই হোক পাথরের টাওয়ারটি ধ্বংস করতেই হবে। কিটে তাদের ভাসমান নৌকায় বাতাস ভরে লেক পার হওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু সোয়েনের হঠাৎ সন্দেহ হয়। কিটে তো মাত্র কিছুক্ষণ আগে এসেছে, তাহলে সে কিভাবে নৌকার কথা জানল? আর নৌকাটি কোথায় রাখা ছিল সেটাই বা সে কিভাবে জানে? এরপর প্রকাশ পায় সেই ভয়ঙ্কর সত্য। সোয়েনের সঙ্গে থাকা কিটে আসলে কিটে ছিল না, সে ছিল সেই একই অশুভ আত্মা যে আগে ক্যাপ্টেন ইউয়ের রূপ ধারণ করে এখানে এসেছিল। আত্মাটি সোয়েনকে বলে আসলে সালমোকজি লেকে আসার কথা ছিল তার, কিন্তু তার পরিবর্তে ক্যাপ্টেন ইউ সেখানে এসেছিল, আর সেই কারণেই তার মৃত্যু হয়েছে। ঠিক তখনই সোয়েন আসল কিটকে লেকের ধারে দাঁড়িয়ে থাকতে দেখে। সে সোয়েনকে বলে আত্মাটির কথা যেন বিশ্বাস না করে। সোয়েনের তখন হুঁশ ফিরে আসে। এরপর আত্মাটি সোয়েনকে বলে কিটকেও যেন সে লেকের ভেতরে ডেকে আনে, যেমন সে অন্যদের ডেকেছিল। কথা শেষ হতে আত্মাটি অদৃশ্য হয়ে যায়। সোয়েন যখন নৌকার বৈঠা তুলতে হাত বাড়ায়, তখন হঠাৎ আত্মাটি তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। তাকে বাঁচানোর জন্য কিট নিজেও লেকে ঝাঁপ দেয়। পানির নিচে সে দেখে অসংখ্য মৃতদেহ সেনাবাহিনীর মতো সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কিটে প্রাণপণ চেষ্টা করে সোয়েনকে বাঁচাতে। মনে হচ্ছিল পানির নিচে লতা পাতার মতো কিছু তাকে শক্ত করে বেঁধে রেখেছে, কিন্তু সেই অশুভ আত্মা এবার কিটকেও ধরে ফেলে। এরপর দেখা যায় সোয়ান পানির ওপর ভেসে উঠতে সক্ষম হয় এবং লেক থেকে বেরিয়ে আসে। সোয়ান বুঝতে পারে সে লেকের অপর প্রান্তে পৌঁছে গেছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে সেই রহস্যময় পাথরের টাওয়ার। সোয়েন সেটি ভাঙার চেষ্টা করে, কিন্তু তখন টাওয়ারের ভেতর থেকে অশুভ আত্মার হাত বেরিয়ে এসে তাকে ধরে ফেলে। তবে সোয়েন হাল ছাড়ে না, সে টাওয়ারের চারপাশে বাঁধা দড়ি টেনে ছিঁড়ে ফেলে। ফলে পুরো টাওয়ারটি ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে সোয়ানও চাপা পড়ে যায়। এরপর দেখা যায় কিটি লেক থেকে বেঁচে বেরিয়ে এসেছে। সে দেখতে পায় সোয়ানও টাওয়ারের নিচে চাপা পড়েনি, বেঁচে গেছে, কিন্তু তার আচরণে কিছু পরিবর্তন দেখা যাচ্ছিল। ঠিক সেই রকম পরিবর্তন যার কথা বৃদ্ধা তার নিজের মেয়ের ব্যাপারে বলেছিলেন। এরপর গল্প কয়েকদিন পরে এগিয়ে যায়। অফিসের পরিচালক কিটকে একটি বিস্ময়কর তথ্য জানান। ক্যাপ্টেন ইউ হাসপাতালে মারা যায়নি। আগে যে তথ্য দেওয়া হয়েছিল সেটি ভুল ছিল। আসলে সে লেকে পড়েই মারা গিয়েছিল। হাসপাতালে শুধু তার মৃতদেহ আনা হয়েছিল আনুষ্ঠানিক প্রক্রিয়ার জন্য, অর্থাৎ ক্যাপ্টেন ইউ কখনোই জীবিত অবস্থায় লেক থেকে বের হতে পারেনি। তাহলে এতদিন যাকে তারা দেখেছে সে হয় ক্যাপ্টেনের আত্মা ছিল, অথবা তার রূপ ধারণ করা কোনো অশুভ আত্মা। এই তথ্য শুনে কিটে ভীষণ হতবাক হয়ে যায়। এরপর কিটে সোয়ানের কাছে যায়। সে চুপচাপ দাঁড়িয়েছিল। হঠাৎ পাশের সিঙ্ক থেকে সালমোকজি লেকের পানির মতো নোংরা পানি বের হতে শুরু করে। আর তখনই আসে গল্পের সবচেয়ে বড় টুইস্ট। কিটে বুঝতে পারে সে আসলে কখনোই লেক থেকে বের হতে পারেনি। সে নিজেকে আবার সালমোকজি লেকের ভেতরে দাঁড়িয়ে থাকতে দেখে, আর লেকের মধ্যে সে সোয়ানের আত্মাকেও দেখতে পায়। সোয়ানের আত্মা তাকে একটি কথা মনে করিয়ে দেয়, কোনো কিছুকে সহজে বিশ্বাস করো না। আর এই রহস্যময় ও ভয়াবহ মুহূর্তের মধ্য দিয়েই এই গল্পটি শেষ হয়ে যায়।